কৰি দিবিনা একেডাল বাঁহকে তিনি চেও কৰিব মাজৰ চেও খচালিৰ কামি চাৰিজন মানুহে কান্ধত তুলি নিব চাৰিজন মানুহে কান্ধত তুলি নিব নৈৰ ঘাটলে বুলি মোৰ মনাই নৈৰ ঘাটলে বুলি দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো কালি বাকী আছে কপালতে কালি বাকী আছে গাঁৱৰে গিয়াতিক মাতি বিৰালিৰ চুকতে আয়ে কান্দি ৰব বিৰালিৰ চুকতে আয়ে কান্দি ৰব কোনকে নি গ'ল বুলি মোৰ মনাই কোনকে নি গ'ল বুলি দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো কালি বাকী আছে ভাই কপালতে কালি বাকী আছে ভাই তৰুৱে গুণ বখানিব বংশ কুটুমে চকুৰু টুকিব আৰু ঘূৰি নাহো বুলি আৰু ঘূৰি নাহো বুলি তুলসীৰ তলতে চাকি গছ জ্বলাব তুলসীৰ তলতে চাকি গছ জ্বলাব চিকিমিকি গধূলি মোৰ মনাই চিকিমিকি গধূলি দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো কালি বাকী আছে ভাই কপালতে কালি বাকী আছে ভাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই দেহৰ ভৰসা নাই বুজিছানে নাই আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো আজি হাঁহি আছো ক'বতো নোৱাৰো কালি বাকী আছে ভাই কপালতে কালি বাকী আছে ভাই
কালি বাকি আছে হাই কপালতে কালি বাকি আছে কালি বাকি আছে হাই কপালতে কালি বাকি আছে। মই নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা। মই নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা। মোৰ কবিতাৰ ছন্দ গানৰ সুৰ বুজিবা তুমি সেইদিনা যিদিনা মই নাথাকিম জানা তোমাৰ প্ৰিয় গীত গাবলে। যিদিনা মই নাথাকিম জানা তোমাৰ প্ৰিয় গীত গাবলে। মই নথকা অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা। যদি কেতিয়াবা পৰিলে মনত মোৰ আবেলি নদীৰ পাৰত আকাশৰ তৰাৰ মাজত আৰু বিচাৰি পাবা তোমাৰ বুকুৰ মাজত প্ৰতিলিপি ডায়েৰীৰ পাকত তোমাৰ উশাহৰ গহনা। মই নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা। আকৌ পোহৰ বেলি যদি পশ্চিমত ডুবিবলৈ জোনৰ সাৰথি তৰা হয় সেই লক্ষ কোটি তৰা সুধিলে তুমি মোৰ বতৰা দিব তোমাক দিবৰি। লক্ষ কোটি তৰা সুধিলে তুমি মোৰ বতৰা দিব তোমাক দিবৰি। মই নথকাৰ অনুভৱ যিদিনা হ'ব তোমাৰ সিদিনা অশ্ৰু নিগৰিবনে কোৱা। যদি জীবনৰ ৰংবোৰে লুকা ভাকু খেলে
যদি আশাৰ চাকিটি উমি উমি জ্বলে তথাপি বন্ধু আগুৱাই যাবা, তথাপি বন্ধু আগুৱাই যাবা, পিছলৈ ঘূৰি নাচাবা। যদি জোনবেলি তৰায়ো মুখ ঢাকে, যদি মুক্ত আকাশৰ ৰদেও নাহে, তথাপি বন্ধু মনোবল ৰাখিবা, তথাপি বন্ধু মনোবল ৰাখিবা, শেষত সকলো পাবা, শেষত সকলো পাবা। যদি জীৱনৰ ৰংবোৰে লুকা ভাকু খেলে, যদি আশাৰ চাকিটি উমি উমি জ্বলে, তথাপি বন্ধু আগুৱাই যাবা, তথাপি বন্ধু আগুৱাই যাবা, পিছলৈ ঘূৰি নাচাবা, পিছলৈ ঘূৰি নাচাবা। নানা রঙে ভরা আমার এই জীবন, সুখ দুঃখ করু আলিঙ্গন। নানা রঙে ভরা আমার এই জীবন, সুখ দুঃখ করু আলিঙ্গন। মরিচিকা খেদি হাহাকার করু আমি, মরিচিকা খেদি হাহাকার করু আমি, এই মরুভূতা জীবন, এই মরুভূতা জীবন। জীবন পথত আছে ঘাট প্ৰতিঘাট, নিশাৰ শেষত আছে প্ৰভাত। জীবন পথত আছে ঘাট প্ৰতিঘাট, নিশাৰ শেষত আছে প্ৰভাত। জীৱন নাটৰ শেষত সকলো পোৱাৰ পাছত, জীৱন নাটৰ শেষত সকলো পোৱাৰ পাছত, শান্তি ল'বা সিপাৰত, শান্তি ল'বা সিপাৰত, শান্তি ল'বা সিপাৰত, শান্তি ল'বা সিপাৰত। অন্ধ আকাশ ক্ৰুদ্ধ বতাহ, ত্ৰস্ত ৰাতিৰ স্তব্ধ জোনা, অন্ধ মনৰ বন্ধ কোঠা, হিংস্ৰ প্ৰেমৰ মুক্ত প্ৰকাশ। মুকুতি আজি দেখো দিশহাৰা হৈ ৰয়, দিশে দিশে চলে মাথুৰিত। আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। এদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতো আগুন, পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করা শুরু হয়। তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল। একসময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে যাওয়া শুরু হয়।
ঝালসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো, তাই ধীরে ধীরে তাদের চোয়াল শুরু হয়ে এলো, সামনে দাঁড়ালো উঁচু দাঁত ছোট হয়ে গেল, আরো নানা রকম বদল হলো চেহারায়। আদিম মানুষের শরীরে জোর বাড়লো, বুদ্ধিরও বিকাশ হলো। ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ জাতীয় হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক। আফ্রিকা, চীন ও জাভায় খুব পুরানো মানুষের কঙ্কাল ও হাড়গোড়ের খোঁজ পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে তত পুরনো মানুষের নজির নেই। সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। আদিম মানুষের হাড়গোড়ের অল্প নমুনায় উপমহাদেশে পাওয়া যায়, বরং তাদের ব্যবহার করা পুরনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে। সেগুলো থেকে উপমহাদেশে আদিম মানুষের কথা জানতে পারা যায়। আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটা জায়গা আছে, সেখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ে। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসি মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরো বড় হতে থাকে। উপমহাদেশে পুরনো পাথরের যুগ। ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। তাছাড়া পাকিস্তানের পাঠার মালভূমিতে ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলেও পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে। ওই হাতিয়ারগুলি বেশিরভাগ হাতকুঠার ও চপার জাতীয়। হাতিয়ারগুলি বেশিরভাগ ছিল ভারী নুড়ি পাথরের তৈরি। হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। কর্ণাটকের হুনসুকি উপত্যকা, রাজস্থানের দিন্দোয়ানা ও মহারাষ্ট্রের নেভাসাতে তার প্রমাণ রয়েছে। এসব প্রত্নকেন্দ্রগুলিতে নানা রকম পাথরের হাতিয়ার পাওয়া গেছে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। ভারী নিরেট পাথরের হাত কুঠার যারা ব্যবহার করত তারা খাবার জোগাড় করত। নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারত না। পশুপালনও তাদের জানা ছিল না। শিকার করে ও ফলমূল জোগাড় করেই তারা পেট ভরাতো। ফলে নানা জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো তাদের। সেই যাযাবর জীবনে পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেনি আদিম মানুষ। কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত কোনো প্রাকৃতিক গুহা। তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটত। পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের। দল বেঁধে তারা পশু শিকার করত, মিলেমিশে খাবার ভাগ করে খেত। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ছাল পরত। আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেনি। উপমহাদেশের কয়েকটি অংশে তেমন পুরনো গুহা বসতির নজির রয়েছে, যেমন উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাও, কর্ণাটকের কুর্নাল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা। টুকরো কথা, ভীমবেটকা মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে। বিন্ধ্যা পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবেড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষের একা অথবা দল বেঁধে শিকার করেছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। টুকরো কথা, হুনসুকি উপত্যকা, কর্ণাটকের
গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুনসি উপত্যকায় কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুনসগি উপত্যকায় ইসামপুর গ্রাম, তার পাশ দিয়ে বয়ে গেছে কাতটা হাল্লা খাল। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। ওইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। এর বেশিরভাগই হাত কুড়ুল, ছোড়া, চাঁচুনি জাতীয়। অনেকের মতে হুনসগিতে পাথরের হাতিয়ার তৈরি হতো। খালের জল, নানা রকম বন্য জন্তু ও গাছপালা ওই অঞ্চলে ছিল। সম্ভবত সেই জন্য ওই জায়গাটা বেছে নিয়েছিল আদিম মানুষ। পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি খুব ধীরে ধীরে বদলে যাচ্ছিল। হাতিয়ারগুলি আস্তে আস্তে হালকা, ছোট ও ধারালো হয়ে উঠছিল। একটা বড় পাথরের গায়ে আঘাত করে তার কোনাচে অংশগুলো বার করা হতো। সেই হালকা ও ছোট কোনাচে অংশগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। তার ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পাথরের হাতিয়ার বানানো কৌশলের এই তফাৎ দিয়েই পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয়। পুরনো পাথরের যুগের এই মাঝের পূর্বে ছুরি ছিল একটি প্রধান হাতিয়ার। পুরনো পাথরের যুগের শেষ পর্যন্ত এই জাতীয় ছুরির ব্যবহার হতো। এরপর মাঝের পাথরের যুগে আরো উন্নতি হাতিয়ার বানানো হতে থাকে। ওই সময় ছুরিগুলো আগের থেকে অনেক বেশি ধারালো ও ছোট হয়ে গিয়েছিল, তাই সেগুলো ছোট পাথরের হাতিয়ার বলা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ উপমহাদেশের আবহাওয়া গরম হতে শুরু করে। ফলে আগের থেকে গরম আবহাওয়া মানুষের থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করেছিল। মাঝের পাথরের যুগের ছোট হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো। তার ফলে হাতিয়ার ধরতে সুবিধা হতো। উত্তরপ্রদেশের মহাদা, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে ওই যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে।